কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রিয়তমার 1 বছর পূর্ণ হলো। গত বছর 29শে জুন ঈদের সময় সিনেমাটা রিলিজ করেছিল। 1 বছর পূর্ণ হলো, কিন্তু আমি প্রিয়তমার সেই সময় দেখার সুযোগ পাইনি। আমি তারপরে সিনেমা জগতের রিভিউর কাজ নিয়ে এসেছি। সেই কারণে এই 1 বছর যখন পূর্ণ হলো, এই শুভ লগ্নে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে প্রিয়তমার রিভিউ ভাগ করে নিই। এখন রিভিউ আপনাদের কতটা ভালো লাগবে জানি না, তবে অনেকেই আমার মুখে কিছু শুনতে ভালোবাসেন। 1 বছর আগের সিনেমা শাকিব খান এবং ইধিকা পলের সিনেমা নিয়েও উত্তেজনা উন্মাদনা বেশ ভালোই ছিল। সেটা আঁচ পাই 1 বছর পরেও। একেবারে ঠিক করলাম যেভাবেই হোক প্রিয়তমা সিনেমাটাকে আমায় দেখতেই হবে। এই 1 বছরের পূর্ণ লগ্নে আমি যেন এই সিনেমাটার রিভিউ বা রিয়াকশান উপহার দিতে পারি আমার ভাই বন্ধুদের। আমি এই সিনেমাটা দেখতে শুরু করি গতকাল রাতে। এই সিনেমাটি দেখার পর থেকে না, 1 কিংবা 2টি শব্দে এই পুরো সিনেমাটাকে বয়ান করতে ইচ্ছা করছে। 2টি শব্দ ইংরেজিতেই নিশ্চয় করে, একটি স্পিচলেস এবং আরেকটি শকড। এই সিনেমাটা খুব অতি সহজ গল্প নিয়ে তৈরি, কিন্তু গল্পটা বিয়োগান্তর। একটু বিয়োগের বেদনা এই গল্পটার মধ্যে ছিল। ভার্সাটাইল মিডিয়ায় আরশাদ আদনানের সঙ্গে হিমেল আশরাফের এই যে একটা দলবদ্ধ জোট তৈরি হলো, এই জোটের বড় প্রয়োগ পেলাম প্রিয়তমায়। সত্যি অসাধারণ সিনেমা। প্রথম দৃশ্য, ঈদ উপলক্ষে একটি বিশেষ হাট বসে। সেটা ইজারা দেওয়া হয় প্রত্যেক বছর। এলাকার একজন প্রভাবশালী মানুষ প্রতি বছর ওই ইজারাটা পেয়ে থাকেন, কিন্তু ওই বিশেষ বছরে পাননি, পেয়েছেন সুজন। সেই সুজন সেই হাটের যেটা কার্যকলাপ সেটা তিনি করছেন, কিন্তু সেই মুহূর্তে যারা প্রতি বছর পেয়ে থাকেন সেই প্রভাবশালী সমাজের একটু ঔদ্ধত্যপূর্ণ মানুষগুলো দলবল নিয়ে তার উপরে চড়াই হয়েছে। চড়াও হওয়ার পরে তাদের বক্তব্য, এই এলাকা ছেড়ে, এই প্রাঙ্গণ ছেড়ে, মানে মেলা প্রাঙ্গণ ছেড়ে, ঈদের বিশেষ প্রয়োজনে যে মেলা, সেই প্রাঙ্গণ ছেড়ে আপনারা সবাই চলে যান, বিশেষ করে আপনি চলে যান। এবার ভালোভাবে 2-1 কথা না শুনলেই তখন তুই তোকারি এবং সেই যৎপরনাস্তি ধাক্কাধাক্কি শুরু হওয়াতে এই সুজন মিয়ার ভাই প্রবেশ করলো সুমন। অদ্ভুত দৃশ্য, হাওয়ায় চুল উঠছে। তখন তো লকডাউনের রেশটুকু রয়ে গেছে, করোনা পিরিয়ডের রেশ। মাস্ক সবাইকে দেখে অভ্যস্ত, মনে হলো মুখের ফট্টিটা একটা মাস্কের মতো। শাকিব খান ওটাকে সরিয়ে হাওয়ায় চুলটা বেঁধে বড় বড় হেয়ার স্টাইলে পনিটেল করে তিনি এসে উত্তম মধ্যম দিলেন। আমার দাদাকে অসম্মান করা, গায়ে হাত তোলা, সবকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিলেন। 1 বছর হয়ে গেছে। এখন যদি আমি পুরো গল্প বলে দিই, নিশ্চয়ই করে আপনারা আমাকে স্পয়লার বলবেন না, বা সিনেমাটা স্পয়েল করে দিলাম নিশ্চয়ই করে বলবেন না। না, হিমেল আশরাফ বা আরশাদ আদনান সাহেব কেউই বলতে পারবেন না, কেননা সে পিরিয়ড অতিক্রান্ত। তবুও একটু গল্প না করলে 1 বছর পরে আমার কথা আপনারা শুনবেনই বা কেন? তা ওইরকম একটা সুন্দর মুহূর্ত তৈরি হওয়ার পরে কুরবানি কুরবানি গানটা হলো। কেন? কুরবানি ঈদে সেই গানটা মানে যাতে প্রচার পায়, ঘরে ঘরে বেঁচে ওঠে। আমাদের এখানেও হয় ঈদের সময় ঈদ সম্বলিত একটি গান নিয়ে সিনেমা আসে। আমাদের দুর্গাপুজোর সময় দুর্গাপূজা নিয়ে একটি গান নিয়ে তবে সিনেমাটা দুর্গাপুজোয় আসে। সেরকমই একটি গান, যেটা একটা রাজকুমারেও আমরা দেখেছি, ওরকমই একটি গান। সেই ঈদ উপলক্ষে রং বেরঙ্গি পোশাক, প্রত্যেকে কত আনন্দ, একেবারে উজ্জ্বলতা সহ সব চকমকে মুখ নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে সেই ঈদের গানের মধ্যে। আস্তে আস্তে পরিবারটার ওপরে, মানে পরিবার বলতে সুমন সুজন 2 ভাই। সুজন তার পরিবার নিয়ে আলাদা থাকেন, ব্যবসা করেন, শহরে থাকেন। আর গ্রামের বাড়িতে থাকেন সুমন এবং তার বাবা মা, তাদের নেই। আর সঙ্গে যারা থাকেন তারা সবসময় প্রত্যেকেই চিন্তিত একটি মানুষকে নিয়ে, এই সুমনকে নিয়ে, মানে আমাদের সাকিব ভাইকে নিয়ে। চিন্তিত একটি কারণে, উনি বড্ড বেলা করে ঘুম থেকে ওঠেন। বয়স হলেও ভবিষ্যৎ নিয়ে ভাবেন না। তার একটা বড় অবলম্বন হচ্ছে তার বড় দাদা সুজন।
অন্তরের থেকেও বেশি ভালোবাসেন নিজের ছোট ভাইকে। মাসিক একটি টাকা ওই পরিবারের জন্য, মানে বাবা আর ভাইয়ের জন্য বরাদ্দ করা থাকে। সেই টাকাটি আনতে বাবা বলছেন, যা দাদার থেকে টাকা নিয়ে আয়। আর ছেলেও বেলা অবধি ঘুমিয়ে বলছে, আমি এখন যেতে পারবো না, যখন মনে হবে তখন যাব। যাই হোক, এই কথোপকথনের মধ্যে অবশেষে বড় ভাইয়ের বাড়ি যায়। বড় ভাই, বৌদি, তাদের একটি মাত্র সন্তান, মেয়ে, সব নিয়ে সুন্দর সুখের সংসার। সেখান থেকে টাকা নিয়ে আসার সময় শোনেন ওই সুজন মিয়ার দ্বৈত ব্যবসা, মানে দুজনে মিলে যৌথ ব্যবসা করেন উনি। তা ওনার যে পার্টনার, তিনি ছল চাতুরিবাজ। তার কাছে দেখা করতে যাচ্ছেন একটি বিশেষ প্রয়োজনে। প্রয়োজনটি হচ্ছে ওই ফার্মের যে ম্যানেজার ছিল তার মৃত্যু ঘটেছে। সেই ব্যাপারে তার মনে, মানে সুজন মিয়ার মনে কিঞ্চিত সন্দেহ তৈরি হয়েছিল, বোঝা গেল, এবং তিনি ওই কক্সবাজার যাচ্ছেন ঢাকা শহর থেকে। সাকিব ভাই, মানে সুমন, তিনি বিষয়ের মধ্যে একটা কিছু গন্ধ পেলেন। যদি কিছু ভয়ের ব্যাপার থাকে দাদার সঙ্গে যাব নাকি, কিন্তু দাদাকে খুব শ্রদ্ধা করেন তিনি। দাদা না বললেন আর উনি ফেলতে পারলেন না। উনি বাড়ি ফিরে গেলেন টাকা কটা নিয়ে বাবার কাছে দেবার জন্য। সংসার চলে খুব অসুবিধায়, হয়তো দু এক ঘর ভাড়াতেও আছে বাড়িতে। বাবার শরীর ভালো ছিল না, বয়স হয়েছে। এরম মধ্যেই খবর আসে যে সুজন, যে কক্সবাজারে গেছিলেন, সেই দাদা সুজন আর বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে পুলিশ জানিয়েছে রোড অ্যাক্সিডেন্ট। গাড়ি নিয়ে যাচ্ছিলেন বা আসছিলেন, তখন মৃত্যু হয়েছে তার। সেই মুহূর্তে এই খবরটি সরাসরি এসে পৌঁছায় সুজন সুমনের বাবার কাছে। বাবা কিন্তু সেই খবর শুনে সুস্থ থাকতে পারেন না। তাদের সংসারের বড় অবলম্বন তার বড় ছেলে সুজন। সন্তানের মৃত্যু, তার আগে তার স্ত্রী চলে গেছেন, সব মিলিয়ে তিনি একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়ে হার্ট অ্যাটাক হয়ে যায় তার। সঙ্গে সঙ্গে সুমন, মানে সাকিব খান, তার বাবাকে নিয়ে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা দেন। রাস্তায় দেখা হয়ে যায় তার দাদার মৃত্যুবাহী শকটের সাথে। আস্তে করে কাঁচের ওপর থেকে দেখেন দাদা আর নেই, ওই মৃত্যুশয্যায় শুয়ে আছেন। কিন্তু তার হঠাৎ করে নজরে পড়ে দাদার গলায় একটা দাগ রয়েছে। কিচ্ছু বলেন না, বাবাকে এই মুহূর্তে বাঁচানোটা বড় প্রয়োজন। তিনি হাসপাতালে ছুটে যান। হাসপাতালে যেরকম হয়, ইমার্জেন্সি সময়কার সামান্য চিকিৎসা দিয়ে একটু স্টেবল করে ডাক্তাররা বলেন অনেক টাকা খরচা, অপারেশন করতে হবে। সেই মুহূর্তে তার ভাবি, মানে বৌদি, মানে সুজন মিয়ার স্ত্রী, তিনি কক্সবাজারে যেতে চান। কেননা তার প্রচুর টাকার দরকার এই সময়। তার হাজব্যান্ড যে যৌথ ব্যবসা করেছিলেন পার্টনারশিপে, সেই পার্টনারের কাছে যেতে চাইছিলেন। তাকে অনেকবার ফোন করার পরে পার্টনার তার ফোন আর রিসিভ করেন না, টাকাও আর পাঠান না। তখন তিনি নিজেই পৌঁছে যান সেই পার্টনারের কাছে, কিন্তু ফিরে আসেন খালি হাতে, এবং নারী হয়ে, মহিলা হয়েও তাকে মারধর করা হয়। এরকম একটা পরিস্থিতিতে সাকিব খানের সেই গলার দাগের কথা মনে পড়ে যায়, পাশাপাশি বৌদির গায়ে হাত তোলার কথা মনে পড়ে যায়। এই দুটো মিলিয়ে তিনি বোঝেন ডাল মে কুছ কালা হয়। এই পার্টনার তাহলে সঠিক নয়, এই পার্টনারের কাছে আমাকেই যেতে হবে টাকার জন্য। প্রায় 10 কোটি টাকা ব্যবসা করতে দিয়েছিলেন বড় ভাই সুজন। সেই টাকাটা এই মুহূর্তে প্রচুর দরকার, কেননা একদিকে বাবাকে বাঁচাতে হবে, আর একদিকে সুজন মিয়ার ফেলে যাওয়া সংসার। কি করে চলবে? তিনি পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে পৌঁছে যান কক্সবাজারে। কিন্তু সোজা আঙুলে ঘি, কোনোভাবেই ওঠার জায়গা ছিল না। টাকা তারা দেবে না, এবং যে পার্টনার, তিনি পরিষ্কার বলে দেন, আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না। যেহেতু বৌদির গায়ে হাত তুলেছিল, সেখানে একটা মারামারি হয়। এটা হলো দ্বিতীয় দৃশ্য মারামারির। কিন্তু পুলিশের কাছে যাওয়াতে পুলিশ বলে, আমরা কিচ্ছু করতে পারবো না, এখানকার চেয়ারম্যানের কাছে যেতে পারেন। কিন্তু চেয়ারম্যান এই মুহূর্তে শহরে থাকেন না, শহর থেকে একটু দূরে পাহাড়ি একটি অঞ্চলে থাকেন। সেইখানে গিয়ে আপনাকে দেখা করতে হবে। আর দেখা করতে গিয়েই প্রথম দেখা হয় ইধিকা পলের সঙ্গে, মানে ইতির সাথে। এক বন্ধু রয়েছে, খুব বুজুম ফ্রেন্ড সাকিব ভাইয়ের। সেই বন্ধুর কাছে ব্যাখ্যা দিয়েছিলেন তার প্রেমিকা কিরকম হবে। প্রথম যখন দেখব তার চুলটা উড়ে যাবে আকাশে, আর তার ওড়নিটা উড়ে এসে আমার মুখে পড়বে, আর যখন সে মুখ ঘুরে তাকাবে তখন এক ঝাঁক আলো এসে যেন তার মুখে পড়বে, আর সেই মায়াময় আলোর মধ্যে আমি তার মুখ দেখতে পাবো। এরকম সিচুয়েশনে যদি কোনো
মহিলার সঙ্গে আমার দেখা হয় সেই হবে আমার প্রেমিকা, প্রিয়তমা। তাই এইরকম একটা ভাবনা নিয়ে যখন ওই চেয়ারম্যানের বাড়ি পৌঁছালেন, তখন প্রথম দেখা হলো ইধিকা পলের সঙ্গে। প্রথম থেকেই ভুলভাল ইংলিশ, দুদিন তাকে ফেরত করে দেওয়া মিথ্যাচারিতা করে অবশেষে তার সমস্ত দুঃখের ঘটনা শুনে তিনি বাধ্য হন বাবার সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে। চেয়ারম্যানের কাছে সবটা বলেন শাকিব খান। শাকিব খানের কথা শুনে দয়ামায়া কতটুকু হয়, তিনি তার আবার চেয়ারম্যান হবার যে সম্ভাবনা রয়েছে রাজনৈতিক পার্সপেক্টিভে দাঁড়িয়ে উনি সেই পার্টনারকে ডেকে পাঠান। কিন্তু পার্টনারও জাদ্রের লোক, তিনি অনেক ছলচাতুরি করে এই মুহূর্তে 10টি লাখ টাকা দেবার, কিন্তু মাসে মাসে মাত্র 3 লাখ টাকার বিনিময় আজীবন ধরে সেই 10 কোটি টাকা উনি শোধ করবেন, কেননা তার ব্যবসার অবস্থা ভালো নয়। বুঝতে পেরে যান শাকিব খান চেয়ারম্যানও পরিষ্কার নন। কিছু করার নেই, তিনি সেই 10 লক্ষ টাকা আনতে যান, সাথে নিয়ে যান ইতিকে। টাকাটি দিয়ে দিলেও তার পথে পড়ে থাকে অনেক বড় বিপদ। ফেরার পথে যে গাড়ি করে গেছিলেন সেই গাড়িতে এসে দেখেন ইতি পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়। দু এক কথা বলতে বলতে প্রচুর মানুষজন এসে মারধর করতে শুরু করে। সেখানে ইধিকা পালের মাথায় একটা আঘাত করা হয় কাঁচের বোতল দিয়ে, যাতে তার মাথাটি ফেটে যায়। এদিকে শাকিব খানকেও আঘাত করা হয়, দুজনেই হসপিটালাইজড হন। এই যে ঘটনাটা ঘটিয়েছে সমস্তটাই সেই পার্টনার। অনেক কিছু ঘটনা এরপরে আর বিশেষভাবে বলছি না, কেননা এইটুকু বলার দরকার ছিল, ইন্ট্রোডাকশন পিরিয়ড ছিল। কিন্তু হসপিটাল থেকে ফেরার পরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, টান তৈরি হয়, একে অপরের প্রতি অনুভূতি তৈরি হয়। আস্তে আস্তে করে ওই টাকাটি হাতে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। টাকাটি হাতে পেলে তাড়াতাড়ি করে ফিরে যাবেন, অনেকগুলো দিন হয়ে গেছে, বাবা হসপিটালে ভর্তি, বাবাকে বাঁচাতে হবে। সেই তাগিদে তিনি ফিরে যান দেশে। ইধিকা এখানে পড়ে থাকে, কথা দেয় আমি তোমাকে ছাড়া কোনো দিন কাউকে বিয়ে করব না। কিন্তু সেটি হয় না। তার বাবা চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের ছেলের সঙ্গে তার বাগদান করে রেখেছিলেন, এবং সেই যে কথা, সেই কথা তাকে রাখতেই হবে। এইভাবে তাদের বিয়ের প্রস্তাব ভেঙে যায়। অনেক দিন গড়িয়ে যায়, ফোনে যোগাযোগ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তখন শাকিব খান আবার সেই কক্সবাজার থেকে সামান্য দূরে সেই পাহাড় ঘেরা, ঝর্ণা ঘেরা, নদী ঘেরা গ্রামটার মধ্যে এসে পৌঁছান। এসে দেখেন চেয়ারম্যানের ঘরে বড় তালা ঝুলছে। কেউ বলতে পারছে না আশেপাশে যে তারা কোথায়। রাতের অন্ধকারে তারা কোথায় মিলিয়ে গেল, এত বড় পৃথিবীতে কোথায় তাকে খুঁজে পাবে। এই খোঁজ খোঁজ খোঁজ, একেবারে বলা যায় নেশাগ্রস্ত হয়ে উঠলেন শাকিব খান। হারিয়ে ফেললেন তার ভালোবাসাকে। একটি গানও হয়ে গেছিল তার মাঝখানে। যখন ভরসা তৈরি হলো, ভালো লাগা তৈরি হলো, উভয়ের প্রতি উভয়ের টান তৈরি হলো, ঠিক তখনই প্রিয়তমা গানটি আমরা দেখলাম। অদ্ভুত সুন্দর একটি গান। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই, কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে। তুমি আমার প্রিয়তমা হবে। যেরকম সেই লোকেশন, সেরকম দুজনের মাখো মাখো অভিনয়, প্রত্যেকটা জায়গার আলোর ব্যবহার। হিমেল আশরাফ সাহেবকে সত্যি ধন্যবাদ জানাতে হবে, কি সুন্দরভাবে ওই গানটি ফুটিয়ে তুললেন। অদ্ভুত ভালো লাগা কাজ করলো। মানে একজন কপত কপতির জন্য আইডিয়াল ওই গান। যারা নতুন করে প্রেমে পড়ছেন, ভালোবাসার মধ্যে আবদ্ধ হচ্ছেন, তাদের জন্য তো নিশ্চয়ই করে ওই গান একবার শোনার পর একবার না, দুবার না, 10 বার না, 100 বার শোনার মতো গান। অদ্ভুত সুন্দর লিরিক্স, সুন্দর মিউজিক, সুন্দর, খুব সুন্দর করে গানটা বোনা হয়েছিল। এরকমই ক্রাইসিস পিরিয়ড কাটাতে কাটাতে পরিবারের ইচ্ছা অনিচ্ছার সত্ত্বেও শাকিব খান বেসামাল হয়ে গেলেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বাবা বৌদি, কেউ তাকে ফিরিয়ে আনতে পারছে না। সেই চনমনে সুমনকে আর খুঁজে আনতে পারছে না, ফিরিয়ে আনতে পারছে না। এমন একটা সময় একদিন একেবারে শীর্ণকায়া, অসুস্থ, চোখের তলায় কালি নিয়ে ফিরে আসেন ইধিকা, মানে ইতি। অনেক খোঁজ করে তিনিও খুঁজে বের করেছেন শাকিব খানকে, মানে সুমনকে। সুমন তাকে দেখে জড়িয়ে ধরে। তুমি কোথায় চলে গেছিলে? তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না, কিন্তু তুমি কোথায় হারিয়ে গেলে? দেখেছো আমার অবস্থা, আমি কি হয়ে গেছি।
6টা মাস ধরে আমি তোমায় খুঁজতে খুঁজতে আজকে আমি শেষ হয়ে গেছি। কিন্তু এ কোন খবর শোনালেন ইতি? বললেন আমার বিয়ে হয়ে গেছে, আমার বর আমেরিকায় থাকে আর আমি 1 মাস পরে চলে যাব। তাই আমিও অনেক খুঁজে তোমাকে একবার দেখতে আসলাম শেষবারের মতো। সুমনের মাথা ঠিক থাকলো না। যা তা করে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। সাথে সাথে ডিসিশন নিলেন বাবা আর বৌদির কথা অনুযায়ী তিনি বিয়ে করবেন। তারই পরিবারের দুঃসম্পর্কের কাকার মেয়ে তাকে পছন্দ করতেন, তার নাম ছিল লতা। সেই ছেলেবেলা থেকে সুমনকে তার পছন্দ, কিন্তু সুমন কোনোদিন সেই নজরে তাকে দেখেননি। লতার সাথেই তার বিয়ে দিয়ে দেওয়া হোক, এতে তিনি রাজি হয়ে গেলেন রাতারাতি। বিয়ের দিন ঠিক ছলচাতুরি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বেদনা দেওয়ার জন্য ইতিকে ডেকে পাঠালেন যে তুমি আমার বিয়েতে থাকবে এবং 1 মাসের মধ্যেই আমি বিয়ে শাদী করে সেটেল হয়ে যাচ্ছি। বউকে যে দিতে হয়, মেয়েদের যে বস্ত্র বা জুতো জামা যা দিতে হয় সেগুলো তুমি নিজের হাতে কিনে দেবে। তুমিই তো বুঝবে না একজন নারীর কি প্রয়োজন। সে মতো তিনি আসেন, সবগুলো কেনেন, কিন্তু বাড়ি ফিরে যান একরাশ হতাশা নিয়ে। ততদিনে তার চোখের তলার কালি আরও ডিপ হয়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়েছে মনে। চোখ দুটো যেন আর খুলে ভালো করে দেখতে পাচ্ছেন না। কিন্তু অদ্ভুত সুমন সেই রূপটা তার দেখল না, শুধু তার পড়ে রয়েছে মনে সেই পাহাড় ঘেরা ছোট্ট গ্রামের ইতির মুখটা। সে সামনে পেয়েও একবারও দেখল না ইতি হয়তো অসুস্থ। ইতির কি হয়েছে? অবশেষে বিয়ের দিন যেদিন ঠিক হলো সেই দিন জানা গেল ইতি বিয়ে করেনি। ইতির এক মামা, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, খুব চেহারা ভারী। ইতির সেই মামা সেই 6-7 মাস পুরনো সমস্ত গল্প শাকিব খানকে বলে দিলেন। দাদাবাবু তুমি ভুল করছো, কেননা ওর বিয়ে হয়নি, ও আর বেশি দিন বাঁচবে না গো, হয়তো আর 1 মাসই বাঁচবে। এই কথা শুনে সে তাড়াহুড়ো করে লতার সাথে বিয়ে ক্যান্সেল করে কান্নাকাটি করে সমস্ত পোশাক আশাক শেরওয়ানি পরে পাগড়ি পরে তিনি পৌঁছে গেলেন ইতিকে বিয়ে করে 1 মাসের সুখ দেবেন। যদি সত্যিই হয় ঈশ্বর আছে, তাহলে ঈশ্বরের কাছে থেকে চেয়ে নেবেন ইতির জীবন। আমি তো তাকে ভালোবেসেছি, আমার ভালোবাসার জোর আর ঈশ্বর তোমার এইটুকু চাহিদা আমার যদি মেটাও, এত কষ্ট করেছি, এত কষ্টের পরেও তুমি আমার ইতিকে, আমার প্রিয়তমাকে আমার কাছে ফিরিয়ে দিও। কিন্তু সেটা সম্ভব হলো না। যখন ইতির দুয়ারে বারাত এসে পৌঁছালো ততক্ষণে শেষ হয়ে গেছে সব। ইতি নিজের চোখে দেখতে পারবেন না যে সুমন অন্য কারো হয়ে যাচ্ছে, নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। ইতি পড়ে রইল দুয়ারে। বৃষ্টি আসলো ঝমঝম করে, একদিকে বরযাত্রী আর একদিকে দরজায় বসে থাকা অভাগা বাবা কিচ্ছু বলতে পারলেন না একে অপরকে। সেইটা একটা অদ্ভুত দৃশ্য। সেই ডেড বডিটার ওপরে হুমড়ি খেয়ে পড়ে শাকিব খানের যে কি ভার্সাটাইল অভিনয়, সেখানে অন্তর ছুঁয়ে গেছিল, জাস্ট অন্তর ছুঁয়ে গেছিল। বললাম না, স্পিচলেস, স্পেল বাউন্ড, মুখে কোনো কথা থাকবে না, এত সুন্দর অভিনয়। শেষটা সত্যি খুব বেদনার। অনেক দিন পরে একটা ছোট্ট ঘরে কোনো একটি গ্রামের মধ্যে একটা সান্ধ্যকালীন পরিস্থিতিতে কাপা কাপা হাত নিয়ে, আর কি পস্থেটিক মেকআপ, অদ্ভুত মেকআপ, সুন্দর মেকআপ করেছেন, নিখুঁত একটা বয়স্ক শাকিব খান। এক চোখ তার একেবারে মুদে গেছে, আর এক চোখে সামান্য ক্ষীণ দৃষ্টি। তিনি আস্তে আস্তে বেরিয়ে কবরের সামনে ইতির এসে বসলেন। ঈশ্বর কি পারত না আমাদের দুজনের মিল করে দিতে? এইরকম একটি গান ভেসে আসলো, গানটিও অদ্ভুত সুন্দর। এই মুহূর্তে গানটির কথা মনে পড়ছে না, আসলে না সব গুলিয়ে যায়। এত ভালো সিনেমা, এত ভালো ডিরেকশান, এত ভালো দুজনের কেমিস্ট্রি খুব অল্প সময় পেয়েছি। কিন্তু যে এটা পুরো সিনেমা ভরে প্রচুর গল্প আছে তা নয়, এসব কিছু মিলিয়ে মনটা ভরে গেল গতকাল রাতে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব না। সত্যি শেয়ার করে আমার মনটা ভাল লাগলো। অনেকটা বড় হলো ভিডিওটা, তাতে কি, আমি তো আমার মতো করে বললাম। আর কয়েকটা চরিত্র মনে রেখা কেটে গেল। পার্টনার অসাধারণ অভিনয়, যিনি চেয়ারম্যান ইতির বাবা, দারুণ ফিগার, দারুণ অভিনয়। বাবা একদম সত্যিকারের মনে হচ্ছে ইতির বাবা। এদিকে সুমন সুজনের বাবা অসাধারণ অভিনয় করলেন।
আলোর ব্যবহার আমি বারবার করে বলবো অসাধারণ। ওই যে মাছের ব্যবসা, ওই যে সেই সব লোকেশন অসাধারণ। প্রথম দৃশ্যে যে ম্যানেজারকে মেরে ফেলা পেছন থেকে বল্লম দিয়ে, অসাধারণ। সমুদ্রের পাড়ে ওরকম একটা মার্ডার সচরাচর দেখা যায় না। সব মিলিয়ে খুব উপভোগ্য এই সিনেমা। কিন্তু বেদনার সুর তো নিয়েই যেতে হয়। যেখানে এই দুজনের মিলন হয় না, সেই মিলন আর হলো না। হয়তো প্রিয়তমা 2-তে আদনান সাহেব মিলন নিয়ে আসবে, তার অপেক্ষায় থাকলাম। আশা করি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন।